নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেট সেটের পেপার 1-এর খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে রিসার্চ। আমরা জানি রিসার্চ থেকে প্রতিবার প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়, এবং এই রিসার্চের যেটা এখন হাইলাইটেড টপিক সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে, এমনিতে কিন্তু রিসার্চের অনেকগুলো দিক রয়েছে, এক্সপেরিমেন্টাল রয়েছে, ডেসক্রিপটিভ রয়েছে, অ্যাকশন রিসার্চ, ফান্ডামেন্টাল, এগুলো তো আমরা মোটামুটি জানি, বা না হলেও আমি এর একটা ক্লাস করিয়ে দেব। কিন্তু রিসার্চে যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এবং এখান থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে, বেশ সহজ প্রশ্নই আসে। আমরা যদি এটা বুঝে যাই তাহলে কিন্তু আমরা উত্তরটা সহজে করতে পারবো। তাহলে রিসার্চের এক্সপেরিমেন্টাল মানে কি? এক্সপেরিমেন্ট মানে আমরা নিশ্চয়ই বুঝি প্রত্যেকেই, এক্সপেরিমেন্ট করা বলতে কি বোঝানো হচ্ছে। এবং এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? দেখুন, সায়েন্টিফিক স্টাডি দ্যাট ইনভলভস টেস্টিং আ হাইপোথিসিস থ্রু এক্সপেরিমেন্ট। কোনো কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন কোনো কিছু টেস্ট করা হয় বা পরীক্ষা করা হয় কোনো কিছু অনুমানের ভিত্তিতে। হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? হাইপোথিসিস বলতে আমরা বুঝি কোনো বিষয় সম্পর্কে একটা অনুমান বা ধারণা। অর্থাৎ ধরা যাক ভূমিকম্প হচ্ছে কোনো জায়গাতে, এবার আমরা তার কেন হচ্ছে এটা ভাবতে গিয়ে আমরা কিছু হাইপোথিসিস তৈরি করলাম, এবং আমরা মোটামুটি হাইপোথিসিস সম্পর্কে জানি মূল দুটো দিক, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন তার গভীরে আমি যাচ্ছি না, এখন আমাদেরকে মুদ্রা কথা জানতে হবে। হাইপোথিসিস মানে হচ্ছে একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, অর্থাৎ আমাদের কোনো বিষয় সম্পর্কে যে একটা অনুমান বা ধারণা করে নেওয়া, এবং সেই অনুমানের ভিত্তিতে পরবর্তীকালে যখন আমরা সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, টেস্ট করি, এবং তার মাধ্যমে বোঝা যে আমাদের অনুমানটা ঠিক ছিল নাকি ভুল, এই বিষয়টাই হচ্ছে হাইপোথিসিসে মূলত আমরা করে থাকি। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে কি? একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে কি করি, আমরা টেস্টিং করে থাকি আমাদের হাইপোথিসিসগুলো। এবং এখানে কিছু শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন, কন্ট্রোল এবং অবজারভেশন। প্রথমে আসি হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে আমরা জানি নিয়ন্ত্রণ। অর্থাৎ কি? ধরুন আমরা কোনো ল্যাবে কিছু টেস্ট করছি, কোনো গ্যাস সংক্রান্ত বা কিছু যে কোনো বিষয় আমরা কেমিক্যাল কিছু নিয়ে টেস্ট করছি, সুতরাং সেখানে কিন্তু আমাদের যেমন অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি প্রখর থাকা ভীষণভাবে প্রয়োজন। শুধুমাত্র অবজারভেশন যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রেই প্রয়োজন তা কিন্তু নয়, সব ক্ষেত্রেই। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ভীষণ হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এগুলো, সেটা হচ্ছে ম্যানিপুলেশন, কন্ট্রোল এবং অবজারভেশন। কন্ট্রোল মানে কোনো কিছু আমার নিজস্ব নিয়ন্ত্রণে রাখা, অর্থাৎ আমি অ্যাজ আ রিসার্চার যদি কোনো জিনিস নিজস্ব নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে কি আমরা গবেষণাটা আদৌ ঠিক করে করতে পারবো? কারণ সেটা যদি আমার কন্ট্রোলের হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে একটা কি হবে, বিপদ ঘটে যাবে, তাই তো? তাই যে কোনো বিষয় নিজস্ব নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখাটা খুব প্রয়োজন। এবং তার সাথে সাথে অবজারভেশন, আমরা পর্যবেক্ষণ করব, আমরা দেখব এক্সপেরিমেন্ট করে যে কি থেকে কি হচ্ছে, এভাবে এক্সপেরিমেন্ট করলে কি দাঁড়াচ্ছে বা অন্যভাবে করলে কি দাঁড়াচ্ছে, এটা অবজারভেশনের ধারা আমরা বুঝতে পারবো। ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেট করা মানে হচ্ছে কোনো কিছুকে আমরা নিজেদের ভাবনা মতন পরিবর্তন করতে পারি। যেমন এরপরে আমরা আরও পড়ব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ঠিক আছে? মূলত এই জায়গাটা একটু বলে রাখি, ম্যানিপুলেশন মানে যাকে আমরা বদলাতে পারি। আর এক্ষেত্রে কি বলছে যে ম্যানিপুলেটিং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে তাকেই কিন্তু আমরা একমাত্র ম্যানিপুলেট করতে পারি, অ্যান্ড ইউজিং দেম ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং সেগুলোকে আমরা একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ইউজ করে থাকি। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে, দেখুন ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা কি বুঝি? স্বাধীন ভ্যারিয়েবল, তাই তো? ভ্যারিয়েবলের বাংলা কথা হচ্ছে চলক, স্বাধীন। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা বলতে কি বুঝি? যেটা স্বাধীন নয়, যেটা অন্য কারোর উপর অবলম্বন করে রয়েছে, ডিপেন্ডেন্ট রয়েছে। আমরা বলি না আমরা ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা
কারোর অধীনে রয়েছি বা কারোর অনুগত রয়েছি, তার উপর ভরসা করে রয়েছি, তাই আমরা বলি আমরা ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে অন্য কারোর ওপর ভরসা করে গড়ে উঠছে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ও স্বাধীন, ওর কারোর ওপর ভরসা করতে হচ্ছে না। যদি এভাবে আমরা ভেবে নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ যে স্বাধীন, যে মানুষটা স্বাধীন তাকে আমরা যেরকম ভাবে ইচ্ছা ম্যানিপুলেট করে নিচ্ছি, ঘোরাচ্ছি ফিরাচ্ছি, এইভাবে সে যেভাবে ইচ্ছা চলতে পারছে। কিন্তু যে পরাধীন, যে ডিপেন্ডেন্ট, সে কার উপর ডিপেন্ড করে থাকবে? সে যে স্বাধীন তার উপর ডিপেন্ড করে থাকবে। অর্থাৎ আমরা কি করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারি, বদলাতে পারি নিজের মতন করে, এবং আমরা অবজার্ভ করি কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখি। এখানে একটা ছোট্ট করে বলি কারণ হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ধরুন এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমি এখানে আই লিখলাম, আর এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আমি ডি লিখলাম, ঠিক আছে। এবার আমি ধরা যাক বলছি যে কফি খাওয়া নিয়ে, ঠিক আছে, কফির সঙ্গে ঘুমের সম্পর্ক, এর একটা এক্সপেরিমেন্ট করছি আমি শুনেছি যে চা বা কফি খেলে নাকি কম ঘুম হয় নাকি বেশি ঘুম হয়, এই যে একটা কনসেপ্ট, এটা ক্লিয়ার করার জন্য আমি কি করছি, কফির পরিমাণটা কিন্তু আমার কন্ট্রোলে, ঠিক আছে। আমি কি করলাম, কফি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? কেন? কারণ কফির পরিমাণটা আমার কন্ট্রোলে আছে, আমি একে বাড়াতেও পারি, আমি একে কমাতেও পারি, পুরোটাই আমার হাতে, তাই এটা হচ্ছে স্বাধীন। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, আমার ঘুম অর্থাৎ স্লিপ, তাই তো, আমার ঘুম অর্থাৎ স্লিপ। এই ঘুমটা কিসের ওপর ডিপেন্ড করছে, কার ওপর ডিপেন্ড করছে? কফির পরিমাণ বাড়িয়ে দিলে আমি দেখছি আমার রাতে ঘুম হচ্ছে না, কফির পরিমাণ যদি আমি কম খাই তাহলে দেখতে পাচ্ছি ঘুম হচ্ছে। তাহলে কি ডিপেন্ডেন্টটা কে? ডিপেন্ডেন্ট হচ্ছে স্লিপ। আমার ঘুমটা কিসের ওপর নির্ভর করছে? আমার ঘুমটা ওই কফির পরিমাণের ওপর নির্ভর করছে। তাহলে কফি হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আশা করি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের এই ছোট্ট ধারণাটা ক্লিয়ার হয়েছে। পরবর্তীকালে প্রয়োজন হলে ভ্যারিয়েবলের আমি একটা ক্লাসও করিয়ে দেবো। আচ্ছা, তাহলে কি হলো, ইন্ডিপেন্ডেন্ট মানে যাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, যাকে আমরা নিজের মতো করে বাড়াতে কমাতে পারি, তাই তো। কফিকে আমরা নিজের মতো করে বাড়াতে কমাতে পারছি। দেখুন এখানে রয়েছে ম্যানিপুলেটিং কথাটা রয়েছে, দেখুন ম্যানিপুলেটিং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা কফিকে বাড়াতে কমাতে পারছি, ম্যানিপুলেট করতে পারছি, কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি না। পারবো কি? ঘুমটাকে কি ইচ্ছে করে বাড়াতে কমাতে পারবো? পারবো না। কেন? কারণ ওটা তো ডিপেন্ড করছে কফির উপরে, রাইট? সুতরাং এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা তখন কি করছি, আমরা তখন অবজার্ভ করছি কফির পরিমাণ বাড়ানোর ফলে একজন লোকের কি হচ্ছে সেটা অবজার্ভ করছি, আবার কফির পরিমাণ কমানোর ফলে আরেকজন লোকের কি হচ্ছে সেটাও আমরা অবজার্ভ করছি। তাহলে এই হচ্ছে আমাদের অবজারভেশন লেভেল, যেটা এক্সপেরিমেন্ট রিসার্চের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন আমি বললাম। আর ম্যানিপুলেশনও বললাম, যাকে আমরা আমাদের ইচ্ছে মতন বাড়াতে কমাতে পারি। তাহলে আশা করি এক্সপেরিমেন্ট রিসার্চের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এখানটা ক্লিয়ার হলেই মূল একটা বড় জায়গা হয়ে যায়। এরপরে মূলত কন্ট্রোল ভার্সেস এক্সপেরিমেন্টাল গ্রুপ। এটা কি? এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে মোটামুটি আমরা দুটো গ্রুপ দেখে থাকি। সেটা কি? একটা কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। আবার আমি ছোট্ট করে একটা ছবি এঁকে বোঝাবো, আগে এই সংজ্ঞাটা পড়ে নিই। Control group কি বলছে? Control group is a group in that experiment where a variable is not being tested. It serves as important benchmark to compare the results of experimental group. অর্থাৎ কন্ট্রোল গ্রুপ, যেটাকে আমরা প্লেসবো গ্রুপ বলে থাকি, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা খুব যে ভাইটাল রোল প্লে করছে তা কিন্তু নয়, এটা একটা বেঞ্চমার্ক হিসাবে থাকছে কিসের? এক্সপেরিমেন্টাল গ্রুপকে দেখার জন্য বা সাহায্য করার জন্য এটা কাজে দিচ্ছে। কিন্তু an experimental group কি? is the group that receives the variable being tested in the experiment. অর্থাৎ আমরা এক্সপেরিমেন্ট কাকে নিয়ে করছি? এক্সপেরিমেন্টাল গ্রুপকে নিয়েই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করছি। An experimental can be
উইথ অর উইদাউট আ কন্ট্রোল গ্রুপ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এক্সপেরিমেন্টাল যে রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট যে করা হয়ে থাকে সেখানে কন্ট্রোল গ্রুপ নেসেসারি যদি দেয়, তা কি কন্ট্রোল গ্রুপ কিন্তু নেসেসারি নয়। দেখুন লাইনটায় দিয়েছে অ্যান এক্সপেরিমেন্টাল ক্যান বি উইথ অর উইদাউট। দেখুন কন্ট্রোল গ্রুপ থেকেও হতে পারে, না থেকেও হতে পারে। এখানে একটা কন্ট্রোল গ্রুপ থাকা নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। এই ছবিটা দেখুন, মিষ্টি দেখতে দুটো মেয়ে, মেয়ে ছেলে যাই হোক না কেন, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, ঠিক আছে। এইবার ধরা যাক আমি একটা মেডিসিন মানে বাজারে বেরিয়েছে, ঠিক আছে, একটা মেডিসিন বাজারে বেরিয়েছে বলবো না, বা তাকে এক্সপেরিমেন্ট করছি আমি যে এই মেডিসিনটা কতটা কাজে দেবে। এবার এই ব্যক্তিটা ইনি ওজন কমাতে চান, ইনিও ওজন কমাতে চান, রাইট। এবার আমি কি করলাম, আমি ওই মেডিসিনটা খেলে আদৌ ওজন কমে কিনা সেটা আমি দেখব। তার জন্য আমি কি করলাম, একটা কন্ট্রোল গ্রুপকে নিলাম আর একটা এক্সপেরিমেন্টাল গ্রুপকে নিলাম। মেন ফোকাস কিন্তু আমার একে, কারণ আমি এর ওপর এক্সপেরিমেন্ট করতে চাইছি আমার ওষুধটা। খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনুন, বুঝতে পারবেন। তাহলে মেন ফোকাস আমার কি, এই মেয়েটি। কেন, এই এক্সপেরিমেন্টাল গ্রুপের অন্তর্ভুক্ত করেছি আমি একে, এবং এর ওজন বাড়ানো কমানো দেখাই আমার উদ্দেশ্য, রাইট। কন্ট্রোল গ্রুপকে তাহলে আমি রেখেছি কেন, বোঝার জন্য। এবার দেখি কি করে বুঝবো। ধরা যাক এই দুজনেই ওজন কমাতে চাইছে, দুজনেই ট্রেডমিলে হাঁটছে। এই যে ট্রেডমিল এও হাঁটছে, এই যে ট্রেডমিল এও হাঁটছে। আমি দুজনকেই প্রতিদিন 2 ঘন্টা করে বলেছি ট্রেডমিলে হাঁটতে, একেও দিয়েছি একেও 2 ঘন্টা করে হাঁটতে দিয়েছি, ঠিক আছে। তার সাথে সাথে আমি একে একটা ট্যাবলেট দিয়েছি, যে এই ট্যাবলেটটা তোমাকে প্রতিদিন খেতে হবে, এবং আমি একেও একটা ট্যাবলেট দিয়েছি, এই ট্যাবলেটটা তোমাকে প্রতিদিন খেতে হবে। বোঝানো গেল। 2 ঘন্টা করে এরা কি করছে, ট্রেডমিলে হাঁটছে। তার সাথে সাথে আমি কি করলাম, একে একটা ট্যাবলেট দিলাম, একেও একটা ট্যাবলেট দিলাম, দুজনকেই খেতে। এবার কন্ট্রোল গ্রুপকে আমি যে ট্যাবলেটটা দিলাম সেটা আদতেও ওই ট্যাবলেট নয় যেটা ওজন কমায়, কিন্তু কন্ট্রোল গ্রুপ জানতে পারলো না। তারা জানলো যে আমার ওপরও এক্সপেরিমেন্ট হচ্ছে, এই তো আমাকে একটা ট্যাবলেট দেওয়া হয়েছে ওজন কমানোর জন্য, কিন্তু আমি তা করছি না। কিন্তু এর সাথে আমি কি করছি, সত্যিকারের আমি কিন্তু মেডিসিনটা দিচ্ছি, যে এই মেডিসিনটা আমি বাজারে পরবর্তীকালে নিয়ে আসবো ওজন কমানোর ক্ষেত্রে। তার আগে তো আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আদৌ এটা কাজে দিচ্ছে কিনা, তাই তো, নয়তো আমাকে তো তাড়া করবে লোকজন। সুতরাং কি হবে, তাহলে আমি এর ওপর টেস্ট করলাম। তাহলে একে আমি কি করছি, টানা প্রতিদিন 2 ঘন্টা করে বলেছি ট্রেডমিলে চলতে, যতটা স্পিডে একে বলেছি ততটা স্পিডে একেই বলেছি, ওকে। তার সাথে সাথে একে মেডিসিন দিচ্ছি আমি ওজন কমানোর, একে আমি মেডিসিন দিচ্ছি, ও জানে ওজন কমানোর মেডিসিন দিচ্ছি কন্ট্রোল গ্রুপ, কিন্তু আদতেও আমি সেটা করছি না, নর্মাল মেডিসিন দিচ্ছি যার কোনো এফেক্ট নেই। এরপরে পরবর্তীকালে আমি দেখব কি, যে এর ওজন কতটা দাঁড়ালো। ধরা যাক 3 মাস আমি এই প্রসিডিওর রাখলাম, 3 মাস পর দেখব এর ওজন কতটা গেল এবং 3 মাস পর এর ওজন কতটা গেল। কেন আমি করলাম, আমার কম্পেয়ার করতে সুবিধে হলো যে কেউ যদি অনলি ট্রেডমিলে হাঁটে, বা ধরুন খাওয়া দাওয়া ডায়েট করছে, এও খাওয়া দাওয়া ডায়েট করছে, এই দুটো করছেই নি, কিন্তু এই দুটোর সাথে সাথে এক্সট্রা মেডিসিনও খাচ্ছে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো দুজনের ওজন মেপে যে আমার মেডিসিনটা কতটা কার্যকরী। দুজনকেই আমি আমার নিয়ন্ত্রণে রাখবো, দুজনকেই যা যা বলবো এরা তাই তাই করবে, এর বাইরে যাবে না। তারপরেও আমি দেখব যে ওষুধটা দিয়ে এর আদৌ বেশি কিছু হয়েছে কিনা, বা এর কি দাঁড়িয়েছে। তাহলে এই জন্য আমাদের কিন্তু কন্ট্রোল গ্রুপ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কন্ট্রোল গ্রুপের দরকার নেই, শুধুমাত্র এক্সপেরিমেন্ট দিয়েই হয়ে যাচ্ছে। কিন্তু কেন কন্ট্রোল গ্রুপ প্রয়োজন হয় এটা আমি বললাম। তাহলে কন্ট্রোল গ্রুপের কিন্তু নিজস্ব আর ওর কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু এই কন্ট্রোল গ্রুপ কি করছে, এক্সপেরিমেন্ট করতে আমাকে সাহায্য করছে। বোঝা গেল? তাই এটাই বলা হয়েছে, দেখুন, ইট সার্ভস অ্যাজ ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক টু কম্পেয়ার দ্য রেজাল্টস অফ এক্সপেরিমেন্টাল গ্রুপ। এটা কি করছে, একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক তৈরি করছে। কে? কন্ট্রোল গ্রুপ। কি করতে, আমার
এক্সপেরিমেন্টাল গ্রুপে যেটা আমি এক্সপেরিমেন্ট করতে চাইছি তার যে ফলাফলটা, নিষ্কাশ যেটাকে বলে, সেটা বেরোতে সাহায্য করছে, তাই তো? বোঝা গেল আশা করি। আরেকটা এক্সাম্পল এখানে রয়েছে, দেখুন, কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল কিরকম রয়েছে। এটা হচ্ছে, এই টপটা আমি কন্ট্রোল গ্রুপের মধ্যে রেখেছি, এটা এক্সপেরিমেন্টাল। আমি জানি এটা, একমাত্র আমি রিসার্চার, আমি জানি কোনটা কন্ট্রোলে কোনটা এক্সপেরিমেন্টালে। এইবার আমি কি করলাম দেখুন, এই টপটার মধ্যে প্রতিদিন আমি জল দিচ্ছি, গাছে জল দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাচ্ছে, রাইট? এবং এই টপটার মধ্যে দেখুন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাচ্ছে এবং আমি জল দিচ্ছি, তার সাথে সাথে এক্সট্রা আমি কি করছি, সার দিচ্ছি। এই দেখুন প্যাকেট থেকে সার ঢালা হচ্ছে। ছবিটা গুগল থেকে নেওয়া, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বলে আমি দিয়েছি, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে কি হলো দেখুন, এই দুটো গ্রুপ নিয়েছিলাম আমি, কন্ট্রোল, এক্সপেরিমেন্টাল। কন্ট্রোলে আমি কি করলাম, রোদ লাগাচ্ছে, গাছ যেরকম রোদ লাগে, তার সাথে সাথে জল দিচ্ছি গাছে। এখানে আমি কি করছি, জল দিচ্ছি, রোদ লাগছে, তার সাথে ফার্টিলাইজার হচ্ছে, অর্থাৎ সারও দিচ্ছি আমি এখানে, রাইট? একটা এক্সট্রা জিনিস দিয়ে দিলাম, অবশ্যই দেব, কারণ এই সারটা আদৌ কাজে লাগে কিনা, বা সার দিলে গাছের এক্সট্রা কিছু হতে পারে কিনা, বা বড় হতে পারে কিনা, এই যে গ্রোথ হয় কিনা, এই বিষয়টা আমি জানবো কি করে যদি আমি এটা না করি? সুতরাং দেখুন, এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে কিন্তু আমি এই কাজটা করলাম। এবার রেজাল্ট আমাদের চোখের সামনে, এই দেখুন এটার রেজাল্ট কি হলো, গাছ তো বড় হলো, অবশ্যই সূর্যের আলো পেয়েছে, জল পেয়েছে, বড় হলো। কিন্তু এক্ষেত্রে কি হলো দেখুন, এক্ষেত্রে গাছও বড় হলো, কিন্তু গাছে ফুলও হলো, এর গ্রোথ অনেক সুন্দর হলো, অনেক ভালো হলো। তাহলে আমি বুঝলাম যে গাছে সার দেওয়া উচিত, সার দিলে ভালো হয়। তাহলে এই জন্য আমি কি করলাম, দুটোকে রেখেছিলাম, পর্যবেক্ষণ করছিলাম দুটোকে। একটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপের অন্তরে, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপের অন্তরে। এবং কি হলো, কন্ট্রোল গ্রুপ আমাকে এটা বোঝাতে সাহায্য করলো যে এক্সপেরিমেন্টাল গ্রুপে সুবিধা হলো কি এখানে, যে আমি এই যে ফার্টিলাইজার দিলাম তার ফলে গাছটা এটা হলো, অর্থাৎ এটা খুবই কার্যকরী। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টালের বিষয়। এবার হচ্ছে সব ক্ষেত্রে কন্ট্রোল গ্রুপ থাকতেই হবে এরকম একটা দিতেই পারে অ্যাজাম্পশনে, তা কিন্তু নয়। অনেক রিসার্চ এরকম ধরনেরও হয় যেখানে কন্ট্রোল গ্রুপের প্রয়োজন পড়ে না। আরেকটা ছোট্ট কনসেপ্ট যেটা আমি বলি, সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট টেস্ট। সেটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রি অ্যান্ড পোস্ট, এবং খুব সোজা, প্রি পোস্ট। প্রি মানে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। কি বলছে, দ্য প্রি টেস্ট ইজ আ টেস্ট টু পার্টিসিপেন্টস বিফোর দে হ্যাভ আন্ডারগন সাম টাইপ অফ ট্রিটমেন্ট। এটা হচ্ছে কোনো কিছু ট্রিটমেন্ট করার আগে যখন আমরা চেক করে নিই, সেটা প্রি টেস্ট। আর পোস্ট হচ্ছে ঠিক তার উল্টোটা। পোস্ট টেস্ট ইজ আ টেস্ট গিভেন টু পার্টিসিপেন্টস আফটার হ্যাভ রিসিভ ট্রিটমেন্ট অ্যাজ আ পার্ট অফ রিসার্চ স্টাডি। অর্থাৎ রিসার্চের কাজটা হয়ে যাওয়ার পরে একদম শেষে যখন আমি রেজাল্টটা দেখছি, সেটা হচ্ছে পোস্ট, অর্থাৎ পরবর্তী। এটা পূর্ববর্তী, প্রি মানে পূর্ববর্তী, পোস্ট মানে হচ্ছে পরবর্তী। টুক করে একটু ছবিটা দেখিয়ে দিই, খুব ইজি হয়ে যায়। কিরকম, এর আমি ওজন কমাবো, এরও আমি ওজন কমাবো, তাহলে আমাকে তো প্রথম দেখতে হবে এর ওজনটা কত। তাহলে প্রি টেস্টে আমি কি করলাম, এর ওজনটা দেখে নিলাম। বাবা, এর ওজন আমি দেখতে পেলাম হচ্ছে 90 কেজি। হ্যাঁ, এর ওজন আমি দেখতে পেলাম 90 কেজি। এবং এই যে আমি এত কিছু করলাম, এই ওকে ট্রেডমিলে হাঁটতে বললাম, তার সাথে সাথে আমি খাওয়া কন্ট্রোল করতে বললাম, পরবর্তীকালে আমি পোস্টে কি দেখতে পেলাম, এর ওজন কত কমলো, এর ওজন আমি দেখলাম 80 হয়ে গেছে, 10 কেজি কমেছে। এবার একেও আমি করলাম, এর প্রি টেস্ট যেটা একদম শুরুতে, এর ওজন কত, এর ওজন আমি দেখতে পেলাম সেম 90 কেজি ধরা যাক ছিল। এরপর একে আমি কি করেছিলাম, 2 ঘন্টা ট্রেডমিলে হাঁটাতাম, তার সাথে সাথে খাওয়ার কন্ট্রোল মানে ডায়েট করা, এবং তার সাথে সাথে সেই যে মেডিসিনটা আমি কি করতে চাইছি, বাজারে আনতে চাইছি দেখার জন্য, সেটা দেখার জন্য আমি আগে এক্সপেরিমেন্ট করলাম। তাহলে সেই মেডিসিনটা খাওয়ার পর দেখা গেল এর ওজন হয়ে গেল 60 কেজি। তাহলে আমি বুঝলাম যে ওষুধটা কাজে লাগছে, রাইট? সেক্ষেত্রে কি হলো, প্রি মানে হচ্ছে প্রথমে আমি ওজন করে দেখে নিলাম, এবং পোস্ট মানে হচ্ছে পরে আমি ওজন করলাম। তাহলে এটা হচ্ছে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট। প্রি মানে আগে আমি দেখে নিলাম কত ছিল,
পোস্ট পরে আমি দেখে নিলাম কত ছিল, বোঝা গেল? এরকম আমরা করে থাকি, খুব মোটা হয়ে গেছি, ওজন করে দেখে নিলাম এত হয়েছে, আচ্ছা ঠিক আছে এবার আমি 1 মাস ডায়েট করবো, 1 মাস হ্যান ত্যান করবো, কোঠরে কমিয়ে 1 মাস পর আবার আমরা দেখি কত হয়েছে। তাহলে প্রি টেস্ট মানে আগে কত ছিল দেখে নিলাম, পোস্ট মানে পরবর্তীকালে অ্যাকচুয়ালি যখন আমি মানে আমার নিজের ওপর রিসার্চ করলাম কীভাবে হয়তো আমি খাওয়া, ডায়েট করছি, ওষুধ খাচ্ছি, বা হাঁটাচলা করছি, ট্রেডমিলে হাঁটছি, জিমে যাচ্ছি, নাচানাচি করছি, সব কিছু করে 1 মাসে আমি ওজন কতটা কমাতে পারলাম, শেষে আমি যখন টেস্টটা করে নিলাম সেটা হচ্ছে পোস্ট টেস্ট। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কি, কোশ্চেন আসতে পারে সমস্ত এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রেই প্রি টেস্ট পোস্ট টেস্ট দুটোই লাগে, তা কিন্তু নয়। সমস্ত ক্ষেত্রে দুটো লাগে না। কোনটা নেসেসারি সেটা হচ্ছে পোস্ট টেস্ট। পোস্ট টেস্ট অবশ্যই লাগে, অর্থাৎ আমি রিসার্চটা করলাম, এক্সপেরিমেন্ট করলাম, শেষে কি দাঁড়ালো সেটাই তো পোস্ট টেস্ট। সুতরাং পোস্ট টেস্ট অবশ্যই লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রি টেস্ট নাও লাগতে পারে। এক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে লাগছে, কিন্তু সব ক্ষেত্রে লাগবে এরকম কোনো মানে নেই। ঠিক একটু আগেই আমরা যেটা বলছিলাম যে কন্ট্রোল আর এক্সপেরিমেন্টাল, কোশ্চেন আসতে পারে কন্ট্রোল এক্সপেরিমেন্টাল দুটোই প্রয়োজন হয় সমস্ত ক্ষেত্রে, তা কিন্তু নয়। কন্ট্রোল গ্রুপ কিন্তু না থাকলেও চলে, কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রুপ কিন্তু প্রয়োজন, বোঝা গেল? মানে কন্ট্রোল গ্রুপ যেমন না থাকলে চলে, তেমনি প্রি টেস্ট না হলেও চলে। এক্সপেরিমেন্টাল গ্রুপ যেমন থাকতেই হবে, নয় আমি কার উপর এক্সপেরিমেন্ট করব, ঠিক তেমনিভাবে পোস্ট টেস্ট থাকতেই হবে, নয়তো রেজাল্টই বুঝতে পারবো না। আশা করি জায়গাটা ক্লিয়ার। তাই এখানে দিয়েছি এটা দুভাবে হচ্ছে, একটা হচ্ছে প্রি টেস্ট, একটা হচ্ছে পোস্ট টেস্ট। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কনসেপ্টটা সোজা, একটু যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু ইজি। আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। কোনো রকম সমস্যা হলে আমি তো রয়েছি, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ক্লাসটা লাইক করতে পারেন, এবং কমেন্টে আমাকে আপনাদের অসুবিধা বা এর থেকে কোনো কোশ্চেন বা যে কোনো কিছু, কোনো টপিক থেকে পড়ানোর বিষয় হলে অবশ্যই আমাকে আপনারা জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।